আসসালামু আলাইকুম। ষাঁড় গরু লালন পালন করার ক্ষেত্রে অথবা মোটা তাজাকরণ করার জন্য কিন্তু আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হলো ষাঁড় গরুর অতিরিক্ত পরিমাণ উত্তেজনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফার্মে যদি 10টা গরু থাকে সেখান থেকে 1 থেকে 2টা গরুর কিন্তু অতিরিক্ত পরিমাণ উত্তেজনা থাকে। সঠিকভাবে পরিচর্যা করার পরেও কিন্তু আমাদের গরুর কোনো পরিবর্তন আসে না। অর্থাৎ যদি কোনো ফার্মে নতুন গরু আনা হয় তাইলে কিন্তু এই গরুগুলো অতিরিক্ত পরিমাণ ছটফট করে এবং যে সিমেন্টগুলো আছে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাহিরে বের করে। আজকে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব যে কিভাবে আমরা ঘরোয়া উপায়ে আমরা কি খাওয়াই বা কিভাবে আমরা এটার কিন্তু পদক্ষেপ গ্রহণ করি। তো এটা নিয়ে অবশ্যই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এখানে আমাদেরকে যে উপকরণটা লাগবে এটা কিন্তু আশেপাশে যদি খোঁজ করেন তাহলে সেখানে কিন্তু পেতে পারেন বা আপনারাও কিন্তু এই কাজগুলা করতে পারবেন খুব সহজেই। তো প্রথমত আমাদেরকে লাগবে হচ্ছে আমরা যে বেলগুলা খাই এটার কিন্তু পাতা, তো শুধু এটার পাতা লাগবে। তো যদি পরিপক্ক পাতা হয় বা যেগুলো বাড়তি পাতা এগুলো হইলে কিন্তু ভালো হয়। আমাদের ফার্মের পিছনে যে বেল গাছ ওইখান থেকে আমরা পাতাগুলো নিয়ে এরপরে কিন্তু আমাদের যে শফিক ভাই আছে তো ও কিন্তু ভালোভাবে হাত দিয়ে রস করার চেষ্টা করছে। তো এরপরে যেহেতু এইটা গরুকে একটানা 7 দিন খাওয়াইতে হবে, তো আমরা কিন্তু যেভাবে করতেছি আপনারা অবশ্যই এভাবে করবেন এবং এর সাথে অন্য কোনো কিছু অ্যাড করার বা এর সাথে কিন্তু অন্য কোনো কিছু যোগ করার দরকার নাই। আমরা এখন খাওয়াই দিলাম। তো এই ষাঁড় গরুকে বা বড় গরুকে খাওয়ানো কিন্তু অতিরিক্ত পরিমাণ ঝামেলা বা অতিরিক্ত পরিমাণ কষ্ট হয়। আপনারা চাইলে দানাদার খাবারের সাথে বা ফ্রেশ পানির সাথে কিন্তু খাওয়াইতে পারেন যদি এটা খায়। আর যদি এটা পাতা খায় তো তাইলে কিন্তু কোনো সমস্যা নাই। এই বছর আমরা যে ছাগলের ঘর করছি তো এর আশেপাশ দিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণ গাছ লাগাইছি। তো যদি আপনারা হয়তো অনেকেও জানেন, তো এই ঘাসগুলা কিন্তু মানে ছাগল একটু ছাড়া পেলে বা ছুটলেই কিন্তু এগুলো একদম খাইয়ে সাফার করে ফেলে, যার কারণে আর কি ছাগলের সংখ্যা বাড়ানো হয় না। ইনশাল্লাহ পরবর্তী সময় বাড়ানো হবে। তারপরে আমরা চলে যাব আমাদের ফার্মের যে পূর্ব পাশে আমাদের যে ঘাসের জমিটা আছে, তো এটা কিন্তু কিছুদিন আগে আমরা ঘাস কেটে নিয়ে আসছি। তো এরপরে সার এবং পানি কিছুই দেওয়া হয় নাই। যদিও আমাদের ঘাসের এখন পর্যাপ্ত পরিমাণ ফলন পাইতেছি, তো আমরা কিন্তু একটু পরিচর্যা কমিয়ে দিছি, যদিও এটা মোটে করা ঠিক না। এখানে আমাদের প্রায় 1 বিঘা জায়গার মতো আছে। তো আমরা 25 কেজি ইউরিয়া সার নিছি, 25 থেকে 26 কেজি। এর সাথে নিছি হচ্ছে 4 কেজি পরিমাণ ম্যাক সার। আপনারা চাইলে কিন্তু এই সারগুলো ঘাসের জমিতে দিতে পারেন। পরে ঘাসের জমিতে আসার পরে কিন্তু আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে। তো এই পাশের গুলাই হচ্ছে মানে শুরুতে যে জায়গা দিয়ে আমরা ঢুকি বা আমাদের জমির যে উত্তর পাশে, তো এই পাশে কিন্তু মানে একদম শুকিয়ে গাছগুলা মারা যাওয়ার অবস্থা, এই কুশিগুলা মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে। কিন্তু নিচের জমিটা যেটা 4 শতাংশ জমি, তো ওইখানে দেখেন ধান খেতে যে পানি দিছে ওইখান দিয়ে কিন্তু পানি গড়িয়ে গড়িয়ে সম্পূর্ণ ঘাস কিন্তু নষ্ট হয়ে গেছে। তো অনেকে আমার কাছে জানতে চান যে এগুলা ঘাস পানির মধ্যে হয় কিনা। যদি সামান্য পানি জমে থাকে 2-3 দিন বা 1 সপ্তাহ তাইলে সমস্যা নাই, কিন্তু এটার মধ্যে যদি লাগাতার পানি জমে থাকে 15 দিন 20 দিন বা কুশিগুলা গজানোর আগেই যদি অতিরিক্ত পরিমাণ পানি জমে থাকে বা গাছের গোড়ার মধ্যে সারাক্ষণই পানি লেগে থাকে তাইলে কিন্তু এই ঘাসগুলো মারা যাবে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ শুকনো জমির ঘাস। আপনারা চাইলে কিন্তু এগুলো পানির মধ্যে লাগাতে পারবেন না বা পানির মধ্যে ফলন হয় না। আমরা সাধারণত ঘাসের মধ্যে প্রতি শতাংশ জমির জন্য 1 কেজি পরিমাণ ইউরিয়া এবং প্রতি 5 শতাংশ জমির জন্য 1 কেজি পরিমাণ ম্যাগনেসিয়াম সার, এই দুইটা ভালোভাবে মিক্সার করে কিন্তু আমরা এই সারগুলো দিয়ে দিই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।